এবারে এই নন্দবংশের পতন আমরা যদি দেখি বা নন্দবংশের শেষ, সেটা কিন্তু রাজা বা শাসক ধননন্দের কারণেই কিন্তু হচ্ছে। তার অতীব অহংকার তাকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। এবং আহ, যা যেটা কিন্তু সুকৌশলে আমরা যে চাণক্যকে জানি, যাকে কূটনীতির বা একটা রাজনৈতিক ষড়যন্ত্রী হিসেবেও আমরা জানি, এই কৌটিল্য, যার অপর নাম ছিল বিষ্ণুগুপ্ত বা চাণক্য, এই কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি কি করছেন, তার রাজসভা থেকে যখন অপমানিত হয়ে ফিরছেন, তাকে ধননন্দ কি করছে, লাথি মেরে বের করে দিচ্ছে তার সভা থেকে। হ্যাঁ, তো তখন তিনি সেই সভা থেকে বেরিয়ে গিয়ে তিনি খোঁজ করেছিলেন এমন একজন রাজার, যে কিনা মৌর্য বংশ বা মগধকে শাসন করবে। তো এইভাবে তিনি রাস্তায় বেরিয়ে যেতে যেতে জঙ্গলে যখন যাচ্ছেন, তখন একজন শিশুকে তিনি পাচ্ছেন রাস্তায়, ওই জঙ্গলের রাস্তাতে। এবার জঙ্গলের রাস্তায় যিনি যখন যাচ্ছেন, তখন দেখো সেখানে দেখলেন হঠাৎ করে একজন শিশু আহ একজন চোরা শিকারীকে একটা তীর দিয়ে তাকে ঘায়েল করে দিচ্ছে। হ্যাঁ, তীর দিয়ে বিঁধছে তাকে। তো আহ, আহ, ওই চোরা শিকারীটা তখন মানে ডাকাত বলতে পারি, দস্যু বলতে পারি, জঙ্গলের যারা দস্যুরা থাকে। তো আহ, ওই দস্যু তখন পড়ে যায় মাটিতে লুটিয়ে। তখন একে প্রশ্ন করেন যে তুমি এই কাজ কেন করছো। চাণক্য প্রশ্ন করছেন কাকে? আমাদের চন্দ্রগুপ্তকে। চন্দ্রগুপ্ত তখন বলছে যে ইনি চোরা শিকারী ছিলেন, এবং ইনি মহিলাদেরকে আক্রমণ করছিলেন বিভিন্ন ভাবে, তাদেরকে চৌর্যবৃত্তির সাথে ইনি যুক্ত ছিলেন। তো যদি একে আমি ছেড়ে দিই, তাহলে আমি মহিলাদের প্রতি অন্যায় করব। উপরন্তু তাহলে তিনি বলেন, তুমি তাকে একে হত্যা কেন করলে না? না, একে আমি সাময়িকভাবে ঘায়েল করেছি মাত্র, কিছুক্ষণ বা খানিকক্ষণ পরেই এই ব্যক্তি আবার সুস্থ হয়ে উঠবে, ততক্ষণে আমি নিজেও এই জায়গা থেকে সরে যাব এবং ওই মহিলারাও সেখান থেকে সরে যেতে পারবেন। মানে দুদিক দিয়েই সেভ করছেন। এই কথা শোনার পরে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতি চাণক্য কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল হচ্ছেন। তখন তিনি মনে মনে যে প্রত্যাশায় ছিলেন যে আমার একজন যোগ্য বা দক্ষ ব্যক্তি লাগবে, মনে মনে তিনি একবার আশ্বস্ত হয়ে গেলেন যে না, এই হচ্ছে আমার দক্ষ ব্যক্তি। হ্যাঁ, এই হচ্ছে আমার দক্ষ ব্যক্তি, এই হবে ধননন্দের পরবর্তী শাসক এবং মগধের অন্যতম শাসক হবে। এবং তার কথা মতো হয়েও ছিল, আমরা পরবর্তীকালে জানি। এবার ওই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তাকে যখন বলা হচ্ছে যে তুমি কি কাজ করো কি না করো, তখন সে বলছে আমি একটা জায়গায় এমনি মজুরের কাজ করি। তো সেই মহাজনের কাছে পৌঁছচ্ছেন। মহাজনের কাছে যখন তিনি পৌঁছচ্ছেন, মহাজন তো কোন রকম ভাবে মানতে চাইছেন না। মহাজন কোন রকম ভাবেই মানতে চাইছেন না যে আমি চন্দ্রগুপ্ত মৌর্যকে কেন, তিনি উপহাস্য করছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে আপনি মগধের রাজার স্বপ্ন দেখছেন। হ্যাঁ, এটা 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 অসম্ভব, হাসছেন। তখন চন্দ্রগুপ্ত মৌর্য বলছেন ঠিক আছে, আমি আপনি এই ছেলেকে আমাকে দিয়ে দিন, যদি ইনি রাজা না হন, তাহলে এর বাবদ, এ যে পরিশ্রম করত, এ যে দাসত্বগিরি করত, তার বাবদ আমি আপনাদের এখানে দাসত্বগিরি করব। কে বলছেন? এই কৌটিল্য, ওই মহাজন। তাতেও কিন্তু মহাজন রাজি হননি। পরে দেখা যাচ্ছে তাদের মহাজনকে, মহাজন কি করছে, তাদের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। তখন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মোটামুটি ভাবে সেই যুদ্ধতে তিনি হয়তো পরাস্ত হচ্ছেন ঠিকই, কিন্তু পরাস্ত হলেও দেখো তিনি হঠাৎ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছেন। যুদ্ধক্ষেত্র ছেড়েই পালিয়ে যাচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, হঠাৎ করে তখন তাহলে মহাজন হাসছে। মহাজন কি ভাবছে যে ইয়ে মনে হয় এমনিই পালিয়ে গেল ভয়ে, এত মানে বডি বিল্ডারদের কাছে পারছে না, যোদ্ধাদের কাছে, পালোয়ানদের কাছে, তাই তিনি ছেড়ে পালিয়ে যাচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছেড়ে পালিয়ে যাচ্ছেন, মহাজন হঠাৎ করে খবর পাচ্ছেন যে তার স্ত্রী, ওই মহাজনের যে স্ত্রী, তার স্ত্রী এখন বাঘের থাবার মধ্যে চলে এসেছেন। বাঘ কোন ক্রমে তাকে হত্যা করতে পারে বা বাঘের কবলে তিনি পড়েছেন। একটা ঘরের মধ্যে ছিলেন, সেখানে জঙ্গলের মধ্যে বাঘ ঢুকে পড়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য ওই কারণেই কিন্তু সরে চলে গেছেন সেখান থেকে। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য সেই গেছেন সেখান থেকে।
হঠাৎ করে যখন সেখানে সবাই ছুটে ছুটে পৌঁছচ্ছে, কারো তো আর সাহস হচ্ছে না। তার স্ত্রী মানে ওই মহাজনের স্ত্রী প্রায় নিশ্চিত হয়ে গেছেন যে তার মৃত্যু অবধারিত, তার মৃত্যু অবধারিত, এখন আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ওই ছোট্ট শিশুটি চন্দ্রগুপ্ত মৌর্য তখন কিন্তু তার নিজের প্রাণকে বাজি রেখে, নিজের প্রাণের বাজি রেখে তিনি কিন্তু ওই কক্ষের মধ্যে ঢুকছেন। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং ওই প্রাণের মানে ওই কক্ষে ঢুকে প্রাণকে বাজি রেখে তিনি কি করলেন, ওই বাঘকে তিনি হত্যা করতে পেরেছিলেন এবং তার মহাজনের স্ত্রীকে তিনি বাঁচাতে পেরেছিলেন। হ্যাঁ, তো যখন বাঁচাতে পারছেন তো স্বাভাবিকভাবেই খুশি হবে কারা? স্বাভাবিকভাবে খুশি হবেন মহাজন। মহাজন অতীব খুশি হচ্ছেন এবং চন্দ্রগুপ্তের যে কথা ছিল, সরি কৌটিল্যের যে কথা ছিল, সেই কথা অনুযায়ী তাকে চন্দ্রগুপ্তকে সঁপে দিচ্ছেন। এবার চন্দ্রগুপ্তকে তো পেলেন, কিন্তু তখন রাজসভায় কি আছে? ধননন্দ আছে। তাহলে তার রাজসভাকে তো সিঁধ কাটতে হবে, তার রাজসভার পতন ঘটাতে হবে। এটা হচ্ছে মেন মানে প্রধান লক্ষ্য হচ্ছে কৌটিল্যের বা চাণক্যের। এবার কৌটিল্য চাণক্য তাহলে যাবে কি করে তার রাজসভাতে? তার একটা গেম প্ল্যানিং তারা করতে শুরু করলো। হঠাৎ করে দেখা গেল তারা ড্রেস পরিবর্তন করে ঢুকবে তার রাজসভায়। হ্যাঁ, কিন্তু রাজসভাতে দেখা যাচ্ছে ওই ঢোকার পথেই যারা রক্ষী থাকে, যাদেরকে আমরা সূচক হিসেবেও বলতে পারি, যারা রক্ষী থাকে, এই সূচকদেরকে তিনি দেখতে পাচ্ছেন কি যে দেখো ওই সূচকের হাতে একটা ক্ষত হয়েছিল, মানে কেটে গেছিল, ঘা যেটাকে আমাদের ঘরোয়া ভাষাতে বলে থাকি, ওই ক্ষত হয়েছিল। তখন চন্দ্রগুপ্ত মৌর্য একেবারে মানে ওই কৌটিল্য যে ছিলেন তিনি পেয়ে গেলেন যে আমার ঢোকার রাস্তা এখন ক্লিয়ার। কিরকম না, কৌটিল্য ওই কিছু জড়িবুটির চিকিৎসা জানতেন, আমরা জানি একজন শিক্ষক মহাশয় পণ্ডিত ব্যক্তি। তিনি কি করছেন, ওই সময় জড়িবুটির কিছু একটা ঔষধি তৈরি করে তার হাতে সেখানে গিয়ে ওই সূচককে লাগাচ্ছেন যে তোমার আপনার এই এটা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। এই ভরসা, এই বিশ্বাস, হ্যাঁ, এবং এই যে কমিউনিকেশনের একটা মাধ্যম তিনি পেয়ে গেলেন। তখন সূচকরা তাদেরকে আর কোনো পরিচয় পত্র না জেনে, যেমন ধরো আমরা যে কোনো জায়গায় যখন ঢুকি এখন আমাদেরকে আইডেন্টিফাইড করা হয় যে আমি কোন ব্যক্তি, কি ব্যাপার, তারপরে আমাকে অফিসে ঢুকতে দেওয়া হয়। তো ঠিক তেমন ভাবেই ওখানে কিন্তু এটা করেছিলেন তারা বুদ্ধিমত্তার সাথে, এবং সুচতুর ভাবে সেখানে ঢুকলেন। আর সেখানে বন্দী আছে কৌটিল্যের স্ত্রী। হ্যাঁ, কৌটিল্যের স্ত্রী ধননন্দের রাজসভাতে বন্দী আছে। কৌটিল্য তো সেখানে অপমানিত হয়ে চলে এসছেন। খুবই ভালো কথা। যখন কৌটিল্যের স্ত্রীর কাছে যখন কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত পৌঁছাচ্ছেন, তখন কৌটিল্য কি করছেন, তার স্ত্রীকে সমস্ত গল্পটা শোনাচ্ছেন। শোনানোর পরে তার স্ত্রী স্বাভাবিকভাবেই কৌটিল্যর পাশে থাকবেন এবং কৌটিল্যের পাশে থেকে তিনি তাকে আশ্বস্ত করছেন যে আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন দেখবেন আপনার লক্ষ্য একদিন পূর্ণ হবে। এই ধরনের কথোপকথন হচ্ছে। কিন্তু হঠাৎ আবার দেখা যাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজেই ওই কৌটিল্য তার খাবারের মধ্যে বিষ পান করার একটা মিশিয়ে দিচ্ছেন, ঔষধি বিষ পান করাচ্ছেন। তখন তার স্ত্রী তো একেবারে হতচকিত, একেবারে অবাক যে আপনি একে রাজা করতে চাইছেন অথচ একে বিষ পান করাচ্ছেন, তাহলে কি করে এটা হবে? না, এই কাজ আমি পারবো না। কিন্তু কৌটিল্যের স্ত্রী তিনি, কৌটিল্য যখন এই ধরনের কথা বলছেন তখন বেশি চিন্তা না করে তার কোথাও যেন বিশ্বাস ছিল যে কৌটিল্য নিশ্চয়ই এটাকে প্ল্যান মাফিক করতে চাইছেন। এবং এই বিষ খাইয়ে দেওয়ার নাম করে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তাহলে কার রাজসভার বদনাম হবে? বদনামটা হবে ধননন্দের। রাজ্যবাসী খেপে যাবে এবং পায়ের তলার মাটি সরে যাবে কার? ধননন্দের। দেখো মাস্টার মাইন্ডটা কিরকম। কৌটিল্য কিন্তু মানে অসাধারণ একজন ব্যক্তি। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার কয়েকটা এরকম সুচতুর কৌশলে অবশেষে মৌর্যই কিন্তু মানে চন্দ্রগুপ্ত মৌর্যই কিন্তু শাসক হয়েছিলেন এবং ধননন্দের পতন ঘটেছিল। তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কারণ ছিল। আমরা একটা এমনি গল্প জানলাম যে এর মাধ্যমে মানে মোদ্দা কথা হচ্ছে কৌটিল্যের হস্তক্ষেপে, কৌটিল্যের সুনিপুণ দক্ষতায় সে কিন্তু রাজা হচ্ছে কে? আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। সেই মৌর্য বংশ সম্পর্কে আমরা জানবো। ইতিহাসে এই বংশের নাম আমরা প্রত্যেকে কম বেশি জানি। খুব অনেক দিন ধরে চলা এই বংশ ইতিহাসের পাতা উল্টালে আমরা পাই। এবং আমরা দেখেছি যে কতটা দক্ষতার সাথে তারা ভারতবর্ষকে রাজত্ব করেছিল, বিশেষ করে মগধের যে জায়গাগুলো।
আমরা টপিকে আসি আজকের। এই মৌর্য বংশ আমরা কোন সময়টাই পাচ্ছি না, মৌর্য বংশের সময় যদি আমরা ধরি 324 বিসি থেকে 187 বিসি, 187 বিসি বা অনেক জায়গাতে 100, এটার কিছু আনুমানিক আমরা এটা পাই, কিন্তু মোটামুটি ভাবে আমরা ধরে নেব 324 বিসি থেকে 187 বিসি। এর রাজাগণ কারা ছিলেন? পরপর পরপর আমরা রাজাগণের নাম এখানে লিখেছি। প্রথম যিনি প্রতিষ্ঠাতা মৌর্য বংশের তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, 324 থেকে 300। বিন্দুসারের সাল কত না 300 থেকে, তার পরবর্তী শাসক হয়েছিলেন বিন্দুসার 300 থেকে 273। হ্যাঁ, তার পরবর্তী শাসক শ্রেষ্ঠ সম্রাট মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। তার পরবর্তী ক্ষেত্রে আমরা ইতিহাসে এগুলা সচরাচর পাই না। পরবর্তীকালে শাসক হয়েছিলেন কুণাল, তার পরবর্তীকালে শাসক হয়েছিলেন জলৌকা। এগুলো আমাদের লাগবেও না, কিন্তু আমরা যেহেতু পুরো রাজবংশের নাম জানছি তাই এদের নামগুলো জেনে নেওয়া উচিত। পুরো শেষ একেবারে শেষ রাজা হয়েছিলেন বৃহদ্রথ। এখানে সালটা দেওয়া নেই, হ্যাঁ, সালটা তোমরা বই থেকে দেখে নিও। স্পেসিফিক 187 গিয়ে শেষ হচ্ছে, এটা কত ছিল আমারও ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, তোমরা বই থেকে এটা কালেক্ট করে নেবে। তাহলে আমরা কি পেলাম? ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, বিন্দুসার তার পরবর্তী শাসক, অশোক হচ্ছেন শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট সর্বশেষ সম্রাট হচ্ছেন কে না বৃহদ্রথ। এই যে রাজাদের নাম, এবার আমরা একে একে প্রত্যেকের ঘটনা জানব। চন্দ্রগুপ্ত মৌর্য কে, কি ব্যাপার না, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। কত সালে মৌর্য বংশ প্রতিষ্ঠা হচ্ছে? 324 খ্রিস্টপূর্বাব্দে। রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, যার বর্তমান নাম কিন্তু পাটনা, যেটা বিহারে অবস্থিত। আমরা বহুবার মগধ পড়তে গিয়ে এটা পড়ছি। এই পাটলিপুত্র, তোমরা অবাক হবে শুনলে যে সেই সময়ের পাটলিপুত্রের যা অর্থনীতি, হ্যাঁ, ওই 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 মগধের শাসনকালে তো গোটা ভারতবর্ষর থেকে এগিয়ে ইকোনমিক্যালি। হ্যাঁ, আজকে দেখো পাটনা কোন জায়গায় পড়ে আছে, আছে কি সেই তুলনায় দিল্লি মুম্বাই কত এগিয়ে গেছে। হ্যাঁ, আমি যদি কলকাতাও ধরি কত এগিয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো সেই সময় কিন্তু পাটলিপুত্র আমাদের থেকে অনেক গুণ এগিয়ে ছিল। এর শেষ সম্রাট হচ্ছেন বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোক, আমরা যেগুলো বললাম। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন কে দূত হিসেবে? গ্রিক দূত মেগাস্তিনিস, যিনি আমরা জানি ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন। ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন। এই ইন্ডিকা গ্রন্থ কার লেখা, এটা অনেক সময় পরীক্ষাতে দেয়। এই গ্রিক দূত মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি হচ্ছেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, যিনি ইন্ডিকা লিখেছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে? এগোবো ক্লাসটাকে। এবারে বিন্দুসারের সম্পর্কে একটু জানি। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। মেগাস্তিনিস গ্রিক রাজা সেলুকাসের দূত হয়ে ভারতে এসেছিলেন। কার দূত হয়ে এসেছিলেন? সেলুকাস। এই সেলুকাসের দূত হয়ে মেগাস্তিনিস ভারতবর্ষে এসেছিলেন। আবার কি দেখা যাচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে ধর্ম গ্রহণ করেন জৈন। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্ম পরবর্তী ক্ষেত্রে গ্রহণ করেছিলেন। একে কি বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট। আমরা ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে গতদিন পেয়েছিলাম বিম্বিসারের নাম, কিন্তু আজকে পাচ্ছি দেখো ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌমিক রাজা, মানে তার সর্বোচ্চ ক্ষমতা, মানে যথেষ্ট দক্ষতার সাথে। এবং প্রাচীন যুগে মানে কি বলি, যেটাকে আমরা যে সার্বভৌমিক অধিকার আজকে ভোগ করি গণতান্ত্রিক ক্ষেত্রে, ঠিক সেরকম ভাবে তার দক্ষতা, তার ক্ষমতা, তার অধিকার সমস্ত ক্ষেত্রে বলবৎ করতে পেরেছিলেন প্রাচীন যুগের যে সম্রাট, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করবে, এটা তো স্বাভাবিক, আমি বললাম। ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করেন। এই ধননন্দ কিন্তু খুব মানে ভয়ঙ্কর একজন অহংকারী ব্যক্তি ছিলেন। তার এই অহংকারের জন্যই তার কিন্তু পতন ঘটেছিল। এই একজন মানে কৃতদাসের মতো জীবনযাপন চন্দ্রগুপ্তের মৌর্য। সে কিভাবে কৌটিল্যের হস্তক্ষেপে দেখো একেবারে রাজা হয়ে যাচ্ছেন। তাই বলে না যে কপাল কখন কার খুলবে, সেটা আমরা ইতিহাসেও দেখছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের কি কপাল খুলেছে। তার কার সাথে দেখা হলো দেখো, জঙ্গলের মধ্যে, কেউ জানতো? কৌটিল্যের সাথে দেখা। যাই হোক, সে ষড়যন্ত্র করে হোক, কৌশলে হোক, যাই হোক, সেই দেখাটা তো একেবারে, সেই সাক্ষাৎটা তো একেবারে তার ভাগ্যের চাকাকে বা তার ভাগ্যের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে দিয়েছিল, আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই যুগের
ইতিহাস মেগাস্তিনিস জাস্টিন প্লিনির রচনা থেকে জানা যায়। আমরা প্রথমেই বললাম মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে এই আমলটা আমরা জানতে পারি। জাস্টিনের লেখা আছে, প্লিনির লেখা আছে, এই নিয়ে অনেক গ্রন্থ পাওয়া যায়। প্লিনির গ্রন্থটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি, একটা গ্রন্থ আছে দেখবেন ন্যাচারাল হিস্ট্রি। কার লেখা এটা আসতে পারে? ন্যাচারাল হিস্ট্রি প্লিনির লেখা। হ্যাঁ, আচ্ছা, সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্তিনিসকে পাঠিয়েছিলেন, এই তথ্যটা আমরা আগেও জানলাম। নেক্সট স্লাইডে যাই। দেখো কয়েকটা তথ্য এখানে আছে, আমরা গল্পের সাথে সাথে তথ্যগুলাকেও পড়বো। কৌটিল্য লিখছেন অর্থশাস্ত্র, ঠিক আছে, কৌটিল্য লিখছেন অর্থশাস্ত্র। এই কৌটিল্যকে কিন্তু আমরা অপর নামেও জানি, অন্য নামেও আমরা কিন্তু এই কৌটিল্যকে চিনি। তিনি কে না, অন্য নামগুলো হচ্ছে বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত আর একটা হচ্ছে চাণক্য। কি বললাম? বিষ্ণুগুপ্ত আর চাণক্য। তাহলে চাণক্যটা আমরা এক কথাতে জানি, তাই তো? চাণক্য, বিষ্ণুগুপ্ত অথবা কৌটিল্য, তিনজনই, তিনটা নামই একই ব্যক্তি। নেক্সট হচ্ছেন বিশাখ দত্ত, তিনি লিখেছেন মুদ্রা রাক্ষস গ্রন্থ। সোমদেব ভট্ট কথাসরিত সাগর, ক্ষেমেন্দ্র বৃহৎ কথা মঞ্জুরি। তাহলে কৌটিল্য লিখছেন অর্থশাস্ত্র, বিশাখ দত্ত লিখছেন মুদ্রা রাক্ষস, সোমদেব ভট্ট লিখছেন কথাসরিত সাগর, ক্ষেমেন্দ্র লিখছেন বৃহৎ কথা মঞ্জুরি। তাহলে প্রাচীন যুগে এই যুগটা সম্পর্কে জানতে আমরা যে সকল হিস্টোরিক্যাল এভিডেন্স পাচ্ছি তার মধ্যে এগুলা গুরুত্বপূর্ণ, এবং এই চারটে থেকে কিন্তু আমরা বহু পরীক্ষাতে বহু প্রশ্ন অনেকবার পেয়ে থাকি। নেক্সট স্লাইডে যাই। চন্দ্রগুপ্ত মৌর্য, ইনাকে আমরা ডিটেলস একটু জানি। এর শাসনকাল হচ্ছে কত না 324 বিসি থেকে 300 বিসি, 324 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। রাজার শাসন কার্যে গুরুত্বপূর্ণ কর্মচারী ছিল সচিব। আজকের দিনে সচিবের জায়গাটা কোথায় গো? তোমরা পার্লামেন্ট দেখেছো, ইউথ পার্লামেন্ট, যেগুলো যুব সাংসদ প্রতিযোগিতা স্কুল লেভেলেও হয়ে থাকে, বা যেটা আমাদের অরিজিনালি পার্লামেন্ট রয়েছে, দেখবে একজন স্পিকার থাকেন পেছনে, আর একদিকে মন্ত্রী পরিষদ থাকে, আর একদিকে বিরোধী সদস্য থাকে, পেছনে একজন মার্শাল দাঁড়িয়ে থাকেন ওই পুলিশের মতো পোশাক পরে, আর একজন সামনে দেখবে সচিব থাকেন। সচিবের কাজটা হচ্ছে কে কি তথ্য দিচ্ছেন সেগুলাকে কমিউনিকেশন তৈরি করা, কিছু নোট ডাউন করে সেটাকে স্পিকারের কাছে পৌঁছে দেওয়া, যিনি ওই কক্ষের প্রধান বা ওই পার্লামেন্টের যিনি প্রধান। তো সচিবের তাহলে স্থানটা কোথায়? ঠিক এর নিচে। তাহলে এখানে আজকের দিনে এই জায়গাটা এসছে, তাহলে সেদিনও দেখো সে একই ছিল, শুধু একটু মানে বদল এসছে জাস্ট। এই সচিব কিন্তু তাহলে কার পরে? রাজার পরে। আমরা তাহলে এখানে রাজাকে আজকের দিনে স্পিকারের জায়গায় রাখতে পারি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই এই পার্লামেন্ট দেখেছি, বা যদি আমরা না দেখে থাকি তাহলে ইউটিউবে বা ফটোতে গ্যালারিতে আমরা দেখে নেব পার্লামেন্ট কিরকম বসে। এবারে কি দেখছে না, রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন পরিচালনায় দায়িত্বশীল কর্মচারী কারা? কারা? তাদেরকে বলা হচ্ছে অমাত্য। তাহলে অমাত্য কাদেরকে বলা হয় গো মৌর্য যুগে? যারা রাজস্ব আদায় করছে, যারা অর্থ দপ্তর সামলাচ্ছে, যারা বিচার কার্য সামলাচ্ছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সামলাচ্ছে, এই সমস্ত কিছুকে আজকে অমাত্য বলে থাকি। আজকের দিনে আমরা এইটাকে আজকের নিরিখে যদি বলি বিডিও, এসডিও, এসডিপিও, অনেক কিছু বলতে পারি, ঠিক সেদিনে কিন্তু এর নাম ছিল অমাত্য। ঠিক আছে, এরপরে কি দেখা যাচ্ছে? খনি, গোশালা, অশ্বশালার দায়িত্বশীল কর্মচারী হচ্ছেন অধ্যক্ষ। আজকে আমাদের কাজ কি? এই শিক্ষক মহাশয় বা অধ্যক্ষদের কাজ কি না পাঠদান ক্রিয়া করা। সেদিন কি করতেন? গোশালা, ওই বিভিন্ন জায়গাতে যে মিটিং এর মতো করে হতো বিভিন্ন, তারপরে অশ্বশালা যেগুলাকে তোমার ওই ঘোড়ার সাথে যেগুলো যুক্ত, এই সমস্ত দায়িত্ব কার কাছে ছিল? অধ্যক্ষদের হাতে। মৌর্য সাম্রাজ্যের 4টি প্রদেশে বিভক্ত ছিল। এক হচ্ছে প্রাচ্য, উত্তরায়ণ, অবন্তী, দক্ষিণাপর্ব। তাহলে একটা হচ্ছে প্রাচ্য, উত্তরায়ণ, অবন্তী, দক্ষিণাপর্ব। এগুলো আমাদের এত ডিটেলস লাগবে না, এই সচিব পদটাকে জানতে হবে, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালটাকে জানতে হবে। নেক্সট স্লাইডে যাই। দেখো প্রদেশগুলিকে দেশ বলা হতো, সুবা বা প্রদেশ। সুবা বা প্রদেশ, আমরা মোগল যুগেও এই কথাটা পাবো, সুবা বলা হতো প্রদেশকে। এখানে প্রদেশগুলাকে বলা হচ্ছে দেশ। আমাদের এটা আর বোঝার দরকার নেই, আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি। মৌর্য শাসন ব্যবস্থায় সর্বনিম্ন স্তর ছিল গ্রাম।
তাহলে গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল, মানে গ্রাম কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, আমরা বলতে পারি। এই সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি বা গ্রামিক, গ্রামনি বা গ্রামিক, গ্রামের প্রধানকে। গ্রামের ওপর ছিল গোপ, গ্রামের উপরে যারা আছে তাদেরকে বলা হচ্ছে গোপ। কি হচ্ছে না 5 থেকে 10টি গ্রাম প্রধান। তাহলে আজকের দিনে যে অঞ্চল প্রধান থাকেন তাদেরকে আমরা প্রধান হিসেবেই জেনে থাকি। তার আন্ডারে দেখো আজকের দিনে ওই গ্রামগুলা থাকে, বিভিন্ন 8টা-10টা গ্রাম থাকে। এবার ওই 8টা-10টা গ্রামকে নিয়েই একজন প্রধান সৃষ্টি হয়, প্রধান বা ওই পদটা আমরা পাই আজকের দিনের মতো। আবার জেলার প্রধান শাসনকর্তাকে বলা হচ্ছে সমাহর্তা। কি বলা হচ্ছে? জেলার যে শাসনকর্তা তাদেরকে বলা হচ্ছে সমাহর্তা। আজকের দিনের নিরিখে আমরা যদি বলি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক আমরা বলতে পারি। প্রদেশের শাসনকর্তাকে বলা হচ্ছে প্রাদেশিক। একটা প্রদেশ বা একটা দেশের শাসক তাকে বলা হচ্ছে প্রাদেশিক। আজকে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী। বিভিন্ন বলা যেতেই পারে আজকের নিরিখে। পাটলিপুত্রের শাসনভার 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের উপর অর্পিত ছিল। শাসনভার 30 জন সদস্য, একটা পরিষদের উপরে এই দায়িত্বটা পুরোপুরি সঁপে দেওয়া ছিল। সেনাবাহিনীর পদাতিক 6 লক্ষ। পদাতিক কথাটার অর্থ কি গো? সেনাবাহিনীতে পদাতিক ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে 6 লক্ষ। পদাতিক কথাটার অর্থ জানো? যে পদাতিক বলতে কি বলা হচ্ছে? যারা পায়ে হেঁটে, যারা পায়ে হেঁটে সেনাবাহিনীতে যোগদান করতো, বা বিভিন্ন ভাবে সেনাবাহিনী দেখেছো, কেউ অশ্বারোহী বাহিনী, কেউ পদাতিক, কেউ হস্তি বাহিনী, কেউ উষ্ট্র বাহিনী। তো যারা পায়ে হেঁটে সেনা মানে যুদ্ধ পরিচালনা করতো তাদেরকে বলা হচ্ছে পদাতিক। অশ্বারোহী যে কথাটা আমি বলছিলাম এর সংখ্যাটা হচ্ছে 30,000। রথারোহী, রথ আরোহণ করতো কারা? 4,000 লোক। হস্তি বাহিনী 7,000। সামরিক বিভাগের দায়িত্বে ছিল 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের ওপর। পরিষদটি 5 জন করে সদস্য নিয়ে 6টি সমিতিতে বিভক্ত ছিল। মানে আজকের দিনের বাহুবলী সিনেমা আমরা দেখেছি, দেখো সেখানে প্রত্যেকটা জায়গায় তার সেনার বিভিন্ন পাট আছে। কেউ হস্তি বাহিনী, কেউ উষ্ট্র বাহিনী, কেউ পদাতিক বাহিনী, কেউ রথ বাহিনী, বিভিন্ন চালনা করছে। কিন্তু পুরোটাকে আবার মেনটেনেন্সের জন্য রাখা হয়েছে 30 জনকে। সেই 30 জনকে আবার 5 সদস্য 5 জন করে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, একটা একটা গ্রুপ। যারা যে তুমি এই 5 জন তোমরা এই হস্তি বাহিনীকে সামলাবে, এই 5 জন তোমরা উষ্ট্র বাহিনীকে সামলাবে, এই 5 জন তোমরা পদাতিক বাহিনীকে সামলাবে, বা তোমাদের দায়িত্বটা তোমাদের উপরেই বর্তাচ্ছে এদের জন্য। বোঝা যাচ্ছে? তো এইরকম করে 30 জনকে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। 2 ধরনের বিচারালয়ের উপস্থিতি ধর্মাস্তরীয় ও কণ্টক শোধন। বিচারালয়কে কি বলা হতো? ধর্মাস্ত্রীয় বা কণ্টক শোধন, এই বিচারালয়গুলাকে মৌর্য যুগে বলা হতো। ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে তার আমলটা কি, তার কি কি তিনি কৃতিত্ব দেখিয়েছেন। এবার তার মৃত্যুর পরে বিন্দুসার সিংহাসনে বসছেন। সময়কাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। এর অমিত্রাঘাত আমরা উপাধি পেয়েছিলাম। এই বিন্দুসার কি দেখা যাচ্ছে দেখো, বিন্দুসার আমরা ঐতিহাসিক ডিএন ঝা একটা আমি বইতে পড়েছিলাম, সেখানে গল্পতে তিনি লিখছেন। হ্যাঁ, এটা নিশ্চয়ই কিছু প্রমাণিত তথ্য হয়তো বা আছে, নাহলে হয়তো আজকের দিনে অনেক প্রতিবাদ সমালোচনা হতো। তো তিনি যেটা লিখেছেন আমি বলছি, যে তিনি বলছেন যে এই যে বিন্দুসার নামটা, আমরা জানি প্রাচীন যুগে কিন্তু শল্য চিকিৎসায় ভারতবর্ষ বিখ্যাত ছিল। খেয়াল করে দেখো, হ্যাঁ, চরক, সুশ্রুত, এদের নাম তো একেবারে যথেষ্ট উল্লেখযোগ্য প্রাচীন যুগে। আজকে কোন জায়গায় হারিয়ে গেছি আমরা ওই চিকিৎসা বিদ্যা, ওই চিকিৎসা বিজ্ঞান, যেটা আমরা ধরে রাখতে পারিনি। আজকে সেদিন গোটা বিশ্ব আমাদের কাছে শিখতে আসতো, চিকিৎসা নিতে আসতো। আজকে আমরা লোকের কাছে ছুটছি চিকিৎসা নিতে, বিদেশে যাচ্ছি, চিকিৎসা শাস্ত্র পড়তে আমরা যাচ্ছি, যেটা কিনা আমরা নিজেরা পড়ানো শিখিয়েছিলাম, যার জনক আমরা ধরে নিতে পারি ভারতীয়রা। ঠিক আছে, কিন্তু এই সেই শল্য চিকিৎসার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে তার শরীরে প্রচুর প্রচুর বিন্দু ছিল, নাকি প্রচুর দাগ ছিল। হ্যাঁ, সেই অনুযায়ী তার নাম হয়েছিল বিন্দুসার, ডিএন ঝা বলছেন। কিন্তু এটা শল্য চিকিৎসার মধ্য দিয়ে এই বিন্দুসারকে পুরো রিলিফ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আজকে যেরকম শল্য চিকিৎসা, আমরা প্লাস্টিক সার্জারি আজকে আমাদের ভারতবর্ষে বিখ্যাত হয়েছে এখনো, যেটাকে প্লাস্টিক সার্জারি বলছি, আমরা বিদেশে চলে যাচ্ছি।
হ্যাঁ, নিজেদের বদনটাকে চেঞ্জ করার জন্য, যে আমি এইরকম একটু ভালো দেখতে নই, আমি খারাপ দেখতে, অমুক টুসুক, কিছু একটা পরিবর্তন ঘটানোর জন্য প্লাস্টিক সার্জারি। এবং মানে যাদের পয়সা একটু বেশি আছে তারা নিজেদের শেপকে গঠন করার জন্য শল্য চিকিৎসা করাচ্ছেন। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে বিন্দুসারের কিন্তু এই কাহিনীটা ডিএন ঝা কিন্তু লিখছেন। নেক্সট স্লাইডে যাই। এর অশোক, অশোক সম্পর্কে আমাদের জানতে হবে, যিনি শ্রেষ্ঠ সম্রাট, মৌর্য সম্রাট, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। সময়কাল হচ্ছে 273 খ্রিস্টপূর্ব থেকে 232 খ্রিস্টপূর্ব। 273 খ্রিস্টপূর্ব, প্রত্যেক জায়গায় এই কথাটা লিখবে 273 বিসি বা খ্রিস্টপূর্ব থেকে 232 বিসি। শ্রেষ্ঠ সম্রাট। এর অশোকের ধর্মপ্রচারকগণ এখানে লেখেনি। আচ্ছা, সিংহাসনে বসেন 273 খ্রিস্টাব্দে, রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। অশোকের কোন পুত্র কাশ্মীরের স্বাধীন রাজ্য গড়ে তোলে? জলৌকা। এটা আমরা প্রশ্ন পাবো। তারপর কাশ্মীরে যে তার পুত্রটা রাজা হয়েছিল সে হচ্ছে জলৌকা। কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আছে, এটা একটা ভালো প্রশ্ন। ত্রয়োদশ শিলালিপি। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কথা আছে বা গল্প আছে? ত্রয়োদশ শিলালিপিতে। তোমরা জানো যে এই কলিঙ্গ যুদ্ধই ছিল অশোকের জীবনের প্রথম যুদ্ধ এবং শেষ যুদ্ধ। কেন না, অশোক একজন মহামতি শাসক ছিলেন প্রাচীন যুগের, একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ শাসক। তার মহানুভবতা, তার কাজ, তার দক্ষতা আজকে সত্যি আমাদের সকলের কাছে প্রশংসার যোগ্য, সকলের কাছেই প্রশংসার যোগ্য। কিন্তু তিনিও তার ভাইদেরকে হত্যা করে তিনি কিন্তু শাসক হয়েছিলেন। তিনি কিন্তু ওই কি বলে তাকে, ওই হত্যাকারী থেকে তিনিও কিন্তু একজন দক্ষ শাসকে পরিণত হয়েছিলেন। হ্যাঁ, তিনি এই কলিঙ্গ যুদ্ধের যে হত্যা লীলা, এইসব দেখে তার মন ব্যথিত হয়েছিল। তিনি আর পরবর্তী ক্ষেত্রে যুদ্ধতে যাননি, কোন রকম যুদ্ধক্ষেত্রতে তিনি যাননি। কি দেখা গেছে, তিনি জনহিতকর কাজ করেছেন। রাস্তার দু সাইডে গাছ লাগানো, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, তারপরে তোমার বিভিন্ন রাস্তার দু সাইডে কুয়া, হ্যাঁ, এই সমস্ত কিছু ভালো ভালো কাজ তার আমলে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। যদিও আজকের দিনের নিরিখে আমরা বহু জায়গাতে এরকম পেয়ে থাকি, কিন্তু অশোকের আমলে আমরা এটা প্রথম পেয়েছিলাম ভারতীয় সম্রাটদের হাত ধরে, যে কিভাবে তার রাস্তাঘাট তিনি তৈরি করেছিলেন। নেক্সট স্লাইডে যাই। যে অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন হয় আমরা জেনেছি, তৃতীয় বৌদ্ধ সংগীতি অশোকের সময়। কোথায় হয়েছিল না, পাটলিপুত্রতে। তৃতীয় বৌদ্ধ সংগীতি তাহলে আমরা পেলাম কার সময় হলো? অশোকের সময়। কোথায় হচ্ছে? পাটলিপুত্রতে। বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন? আমরা বৌদ্ধ ধর্ম পড়তে গিয়ে এই তথ্যগুলো পেয়েছিলাম। মগলিপুত্র বা মশলিপুত্র তিস্য। মগলিপুত্র তিস্য। আচ্ছা, রাজকর্মচারীদেরকে কি বলা হচ্ছে? জুত। অন্ত্যেষ্ট জয় হসুক, জুত, রাজক, পুরুষ, প্রাদেশিক, ধর্ম মহামাত্র। এরা রাজার বিভিন্ন কাজ করতেন। হ্যাঁ, অশোক পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশনের আহ্বান জানান। অশোককে রাজর্ষি বলা হয়। আমরা অশোককে আরেকটা কথাতে জানি, দেবানাম প্রিয় বা দেবনাম প্রিয়। দেবানাম প্রিয়, এটা দেবানাম প্রিয় নামে কে পরিচিত? এই কথাটা দেয় অশোক, মহামতি অশোক। আচ্ছা, অশোকের মৃত্যু হয়েছিল 232 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে অশোক সম্পর্কে আমরা যেগুলো জানলাম, তার বৌদ্ধ সম্মেলনটা, তার মৃত্যু কবে, তার উপাধিগুলো কি, এবং তার ধর্ম প্রচারটা আমাদেরকে একটু জানতে হবে। ভারতে কোথায় না বৌদ্ধ ধর্ম প্রচার? ভারতে কাশ্মীরে, গান্ধারে, হিমালয় অঞ্চলে, নেপালে, মহীশূরে, সীমান্তবর্তী রাজ্য এবং মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় অশোক ভারতবর্ষের মধ্যে তার ধর্মটাকে প্রচার করেছিলেন। ভারতবর্ষের বাইরে যদি আমরা দেখি তাহলে দেখব সিংহল, মানে যেটা বর্তমান নাম শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, ব্রহ্মপ্রদেশ, সুবর্ণভূমি, গ্রিক রাজ্য। তাহলে ভেবে দেখো যে পুরো ওয়ার্ল্ডে কিন্তু তার চলে যাচ্ছে অশোকের ধর্ম প্রচারটা। শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ, ব্রহ্মদেশ, সুবর্ণভূমি, গ্রিক রাজ্য, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অশোকের ধর্ম প্রচারটা চলে আসছে। এই যে ধর্ম প্রচারকদের মধ্যে যারা কে কোথায় এই ধর্ম প্রচার করেছিলেন সেটা যদি আমরা জানি, যে তার পুত্র মহেন্দ্র তিনি শ্রীলঙ্কাতে ধর্ম প্রচার করেছিলেন, কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কাতে। তাহলে শ্রীলঙ্কাতে কাদেরকে অশোক পাঠিয়েছিলেন না, পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা, এদেরকেই তিনি প্রথম শ্রীলঙ্কাতে, সিংহল প্রদেশে সেই সময়ে তিনি কিন্তু ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন। আচ্ছা, মধ্যন্তিকা এ কোথায় করছে না, কাশ্মীর ও গান্ধার। মহারক্ষিত ইনি কোথায় করছেন? গ্রিক রাজ্যতে। মজ্জিম
ইনি কোথায় করছেন? হিমালয়ের পার্বত্য দেশ নেপালে, ধর্মরক্ষিত সীমান্তবর্তী রাজ্যে, মহাদেব মহীশূর বা মহিষ মন্ডলে, রক্ষিত উত্তর কানাডাতে, শন ও উত্তরা ব্রহ্মদেশ বা তার দক্ষিণ পূর্বে, কুনাল মধ্য এশিয়াতে, মহাধর্মরক্ষিত ইনি মহারাষ্ট্রে। তাহলে আমাদের এখান থেকে এতগুলার মধ্যে যেটা বেশি দেয়, দেখো আমরা সবকটাই কিন্তু পেয়ে যাচ্ছি কোথায় কোথায় ধর্ম প্রচার হচ্ছে, কিন্তু যেটা বেশিরভাগ পরীক্ষাতে পাবো সেটা হচ্ছে এই প্রথমটা, পুত্র এবং কন্যা। কোথায়? পুত্রের নাম হচ্ছে মহেন্দ্র, কন্যার নাম হচ্ছে সংঘমিত্রা, তারা শ্রীলঙ্কাতে এই ধর্ম প্রচারটা করেছিলেন। আর যদি একটু ডিটেলসে যায়, সেটা মহাধর্মরক্ষিত এই ব্যক্তিটি মহারাষ্ট্রে, ময়ের সাথে দেখো মহা দুটো কথাই প্রথমে যুক্ত আছে, এগুলো মনে রাখবে, মহাধর্মরক্ষিত মহারাষ্ট্রে। ঠিক আছে, নেক্সট এতে যাই। অর্থশাস্ত্র গ্রন্থটি কবে আবিষ্কৃত হয়? 1905। এ থেকে রুদ্রপত্ন রামশাস্ত্রী, এই রামশাস্ত্রী এই অর্থশাস্ত্র গ্রন্থ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। অবসান কবে হচ্ছে? 185 বিসি মৌর্য শাসনে। রামশাস্ত্রী অর্থশাস্ত্র গ্রন্থটিকে 1909 সালে প্রকাশ করেন। কত সালে এই অর্থশাস্ত্র গ্রন্থটা গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে? 1909। তাহলে আমরা আধুনিক যুগে এসে কিন্তু অর্থশাস্ত্র পাচ্ছি, যেটা কে করছেন? অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য, সেটাকে কিন্তু প্রকাশ করছেন কে? না, গ্রন্থ আকারে রামশাস্ত্রী। তাহলে যখনই অর্থশাস্ত্র সম্পর্কে ডিটেলসে যাবে, যে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি গ্রন্থাকারে আধুনিক যুগে এসে কে প্রকাশ করছেন, তাহলে আমরা তথ্যটা পেলাম রামশাস্ত্রী। 1915 সালে এটি ইংরেজিতেও কনভার্টেবল হচ্ছে, ইংরেজিতেও এটা প্রকাশিত হচ্ছে। নেক্সট এতে যাই। এরপরে আসছে আমরা কয়েকটা প্রশ্ন এখানে দেখে নেব, এই মৌর্য যুগ সম্পর্কে যে যে প্রশ্নগুলো দেয় আমরা একটু ছোট করে আলোচনা করে নেব। কান্দাহার লেখ ছাড়া অশোকের বেশিরভাগ লেখই প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা। ব্রাহ্মী লিপিতে, তাহলে অশোকের আমলের যে সমস্ত লিপিগুলি ছিল সেগুলা কি ভাষাতে ছিল? না, প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপি, এই কথা, এই ভাষাগুলাই কিন্তু আসছে। ত্রয়োদশ শিলালেখ থেকে জানা যায় কলিঙ্গ যুদ্ধের সম্বন্ধে। তাহলে আমরা কি জানলাম? কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে কিন্তু ত্রয়োদশ শিলালেখ থেকে জানতে পারা যাচ্ছে। ত্রয়োদশ শিলালেখতে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায়, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। মৌর্য প্রশাসনে রাজস্ব বিভাগের অধ্যক্ষকে বলা হতো সমাহর্তা। গৃহ পুরুষরা, মানে ঘরের পুরুষ যারা প্রধান ছিলেন, যে কাজের দায়িত্ব ভারপ্রাপ্ত ছিলেন, গুপ্তচর বিভাগ, যারা প্রধান ব্যক্তি সমাজ ঘরের, তারা কিন্তু গুপ্তচর বিভাগে কাজ করতেন। প্রজাদের আধ্যাত্মিক কল্যাণে নিয়োজিত ব্যক্তিবর্গ ছিল ধর্ম মহামাত্র। ধর্মের সাথে আধ্যাত্মিকতার লিঙ্ক আছে, তাহলে ধর্মচর্চার সাথে কারা যুক্ত ছিলেন? ধর্ম মহামাত্র। কোন যুগে গো? মৌর্য যুগে। 187 খ্রিস্টপূর্ব 187 খ্রিস্ট বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান পুষ্যমিত্র শুঙ্গ। এই যে বদমাইশ লোক আরেকটা এলো, বৃহদ্রথ অপদার্থ ছিলেন সেই সময়ে, তাকে হত্যা করে দিয়েছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। অনেক কূটকৌশলে, সেটা আমরা জানবো। এবার এর ব্যবহার সমতা বলতে বোঝায় সাম্রাজ্যের সর্বত্র একই আইন। তাহলে এরপরে আমরা কোন বংশতে চলে যাব? মৌর্য বংশের শেষ শাসককে বৃহদ্রথ। এরপরে আমরা চলে যাচ্ছি শুঙ্গ ডাইনেস্টিতে, শুঙ্গ বংশতে। দণ্ড সমতা বলতে বোঝায় সাম্রাজ্যের সর্বত্র একই দণ্ডবিধি। অশোকের তোপরা ও মিরাট স্তম্ভ দুটি দিল্লিতে নিয়ে আসেন ফিরোজ শাহ তুগলক। অশোকের যে দুটো স্তম্ভ লিপি রয়েছে সেগুলা দিল্লিতে নিয়ে এসেছিল এই ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক বংশে যখন আমরা পড়বো, দেখবো যে কিভাবে দক্ষতার সাথে বহু কিছু কাজ করেছেন। যদিও এর পরবর্তী শাসক পাগলা রাজা ছিল, কে? মোহাম্মদ বিন তুগলক। এবার এই ফিরোজ শাহ তুগলক কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে তার মানে বহু কিছু কাজ করেছেন, আমরা যখন ক্লাসে যাব তখন পড়বো। অশোকের কোশাম্বীর স্তম্ভটি কলকাতায় নিয়ে আসেন জাহাঙ্গীর। দেখো এত ডিটেলসে আমরা তথ্য পাচ্ছি। অশোকের কোশাম্বীর স্তম্ভটি কলকাতায় নিয়ে আসছেন কে? জাহাঙ্গীর। তাহলে ফিরোজ শাহ তুগলক কোন দুটি স্তম্ভকে নিয়ে এলেন? তোপরা আর মিরাট, এই স্তম্ভ দুটি। আর কোশাম্বীর যে স্তম্ভটা, সেটাকে কলকাতায় কয়ের সাথে কে নিয়ে এলো? জাহাঙ্গীর। মুঘল আমলে আসছে, আর এটা তুগলক আমলে আসছে। আচ্ছা, বৈরাট লেখটি এলাহাবাদে নিয়ে আসেন ক্যানিংহাম। মানখেরা ও শাহবাজ গড়হরির মুখ্য গিরি শাসন দুটি, এটি খরচটি লিপিতে লেখা।
তাহলে অশোকের আমলে যে সমস্ত লিপিগুলা পাওয়া যাচ্ছে সেগুলো আমরা কোন কোন ভাষায় পেলাম না, একটা হচ্ছে প্রাকৃত, সংস্কৃত এবং ব্রাহ্মী লিপি এবং খরষ্ঠী লিপি। ঠিক আছে, এই সমস্ত এতে কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট আসছে অশোকের কিছু আরো অজানা কিছু তথ্য। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন, এটা আমরা জেনেছি। মরীয় উপজাতির আদি নিবাস ছিল গোরক্ষপুরের কাছে, পিপ্পলি বন হবে জায়গাটা, পিপ্পলি বনের কাছে। তাহলে গোরক্ষপুর উত্তরপ্রদেশের এই মরীয় উপজাতি, মরীয় উপজাতি থেকেই যে মৌর্য কথাটি আসছে বা মৌর্যরা আসছে, আমরা মৌর্য হিসেবে জেনেওছি যিনি দাস ছিলেন, একটা লোকের দরবারে কাজ করতেন, সেই ভদ্রলোক তার বাড়ি কোথায় ছিল না গোরক্ষপুরের কাছে পিপ্পলি বন। চন্দ্রগুপ্তের দ্বারা নিযুক্ত সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন পুষ্যগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন গ্রিক সেনাপতি ইউথিডিমাস ও পাইথনকে। তাহলে চন্দ্রগুপ্ত কাদেরকে পরাজিত করেছিলেন? দুজন সেনাপতি, গ্রিক সেনাপতিকে পরাজিত করছে। ভেবে দেখো, যে গ্রিকের সম্পর্কে আমরা কিন্তু বলেছি দুর্ধর্ষ যোদ্ধা ছিল, সেই যোদ্ধাদেরকে হারিয়ে দিচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যার জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে ভারতের অতীব গৌরবের কথা এটা। কাদেরকে না ইউথিডিমাস ও পাইথন, এই দুজনকে কিন্তু হারিয়ে দিচ্ছেন যারা গ্রিক সেনাপতি ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয় জৈন তীর্থক্ষেত্র শ্রাবণ বেলগোলায়। এটা মাথায় রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কোথায় হচ্ছে, এর বাইরে কোনো তথ্য যাবে না। তোমরা কিন্তু এগুলোকে নোট ডাউন করে রাখবে সুন্দর করে। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হচ্ছে জৈন তীর্থক্ষেত্র শ্রাবণ বেলগোলায়। ঠিক আছে, অমিত্রাঘাত শব্দের অর্থ হচ্ছে শত্রু হন্তা। এই অমিত্রাঘাত উপাধিটা আমরা পেয়েছিলাম, তার এই অমিত্রাঘাত কথাটার অর্থ হচ্ছে শত্রু হন্তা। তাহলে এগুলো নোট ডাউন করবে। নেক্সট স্লাইডে আমরা যাই। তোমরা ক্লাস বোঝা যাচ্ছে? একটু টাইপ করো তো। বিন্দুসারের দরবারে গ্রিক দূত আসেন সিরিয়া আসছে মিশর থেকে, এই সিরিয়া ও মিশর থেকে। তাহলে বিন্দুসারের দরবারে এই অমিত্রাঘাত শব্দটা, যেটা আমরা বিন্দুসারের উপাধি পেয়েছি, তার শত্রুহন্তা কথাটার নাম পেলাম। এবং এই বিন্দুসারের দরবারে যারা গ্রিক দূত এসেছিল তারা কোথা থেকে এসেছিল? সিরিয়া ও মিশর থেকে। অশোক যে রাজকর্মচারীর পদমর্যাদা বৃদ্ধি করেন সেটা হচ্ছে রাজুক। যারা ওই ধপা কাপড় কাজার কাজে যুক্ত থাকতো, সেই রাজুক পদ, হ্যাঁ, তার পদমর্যাদা কিন্তু বৃদ্ধি করে দিয়েছিলেন। অশোক সৃষ্ট নতুন রাজকর্মচারীর পদ হলো ধর্ম মহামাত্র ও ধর্মজূত। আমরা ইতিমধ্যে জানলাম যে ধর্ম মহামাত্র যারা হচ্ছে তোমার কি বলে ধর্মচর্চার সাথে যুক্ত ছিলেন, তাদের এই দুটো পদই কিন্তু অশোকের আমলে সৃষ্টি হচ্ছে। ডক্টর ভান্ডারকরের মতে অশোকের ধম্ম হলো, ধম্ম কিন্তু তার আদর্শটা কি বলা হচ্ছে, ধর্ম নয়। অশোকের ধম্ম মানে ধম্ম বা নীতি আদর্শ, সেগুলো কি না লৌকিক বৌদ্ধ ধর্ম। অশোকের ধর্মটা কেমন ছিল? লৌকিক বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যেটা মানুষের মনে মনে লোককথা আকারে ছড়িয়ে পড়তো, সেটাকে আমরা ওই ধর্ম বলতে পারি। সম্রাট অশোক মধ্য এশিয়ায় যে অঞ্চল পরিভ্রমণে যান সেটা হচ্ছে কি খোটান রাজ্য। মধ্য এশিয়ায় আমরা যে ধর্ম প্রচারের কথা জানলাম, সেই মধ্য এশিয়াতে কোন জায়গায় গিয়ে সম্রাট ধর্ম প্রচার করেছিলেন তার স্পেসিফিক তথ্য আমরা পাচ্ছি খোটান, খয়ে ওকার টয়াকার দন্তেন্য। অশোক কলিঙ্গ জয় করেন। এই কলিঙ্গ কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আমরা জানি কলিঙ্গরাজ খারবেলের কথা, যার হাতি গুম্ফা শিলালিপি বিখ্যাত, এগুলাও পরীক্ষাতে দেয়। তিনি এই কলিঙ্গ সাম্রাজ্য জয় করছেন কত খ্রিস্টাব্দে? 261, 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ রাজ্যে গড়ে উঠেছিল আধুনিক ওড়িশার কটক, পুরী ও গঞ্জাম জেলা নিয়ে। আমি এক কথাটি বললাম, যেটার নাম কলিঙ্গ, তার আগের নাম উড়িষ্যার বলতে পারবে? যে এই কলিঙ্গর তো পুরো একেবারে প্রাচীন, তারপরে কি নাম আসছে? তো আমরা তো এখন উড়িষ্যা পেয়ে যাচ্ছি, কটক পেয়ে যাচ্ছি, পুরী পেয়ে যাচ্ছি, আমাদের পাশেই তো উড়িষ্যা রয়েছে। দেখো ওই জায়গার একটা খুব সুন্দর নাম আছে উৎকল, আমাদের জাতীয় সঙ্গীতেও আছে, দেখবে উৎকলবঙ্গ। ঠিক আছে, এই উৎকল কথাটা কিন্তু এই কলিঙ্গ দেশের সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা যাই। অশোক অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মগ্গলিপুত্র তিস্য। কাশ্মীরে বৌদ্ধ ধর্ম প্রচারে অশোক ধর্মপ্রচার সমন, এটা আমরা আগেও পেয়েছি। মহারক্ষিত নামক ব্যক্তি ছিলেন গ্রিক রাজ্যের সম্রাট অশোক প্রেরিত দূত। মহারক্ষিত তিনি কে ছিলেন না, তাকে অশোক পাঠিয়েছিলেন গ্রিক রাজ্যে। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক রাজ সেলুকাসকে পরাজিত করেন 305 খ্রিস্টপূর্বাব্দে। দেখো
এরা কিন্তু গ্রিক রাজাকেও পর্যন্ত পরাজিত করে দিচ্ছেন। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। শুধুমাত্র যে তোমার সেনাপতি, গ্রিক সেনাপতিদের পরাজিত করছেন তা নয়, সেলুকাস যথেষ্ট একজন দক্ষ রাজা ছিলেন, গ্রিক রাজা, তাকেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে দিচ্ছেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সেলুকাসের দূত হিসেবে আসেন, মৌর্য রাজসভায় এসেছিলেন মেগাস্তিনিস। তাহলে মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন, কার দূত হিসেবে? আমরা এই তথ্যটাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করছি। সেলুকাসের দূত হিসাবে মৌর্য রাজসভায় এসেছিলেন মেগাস্তিনিস। ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যেটা আমরা সার্বভৌম শাসক হিসেবে লিখেছিলাম, বড় রাজা, বৃহৎ রাজা বা একজন দক্ষ রাজা, ক্ষমতাবান রাজা, তিনি হচ্ছেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন সন্ন্যাসীর সঙ্গে দক্ষিণ ভারতে আসেন তিনি হলেন ভদ্রবাহু। তাহলে আমরা এই ভদ্রবাহুর কথা কোথায় পেয়েছিলাম? ওই যে কল্পসূত্রের ভদ্রবাহু, যিনি জৈন ধর্মগ্রন্থের সাথে যুক্ত, যিনি দক্ষিণ ভারতে গিয়ে ধর্ম প্রচার করেছিলেন, তার সাথে অশোকের যোগসূত্র ঘটছে এবং সেই জৈন সন্ন্যাসী বা জৈন ধর্ম অবলম্বী একজন ভদ্রবাহুর সাথে তিনি কিন্তু দক্ষিণ ভারতে আসছেন। অশোকের সিংহাসন আরোহণের 4 বছর পর 269 খ্রিস্টপূর্ব রাজ্যাভিষেক হয়। এর কারণ ছিল উত্তরাধিকার দ্বন্দ্ব। এই যে অশোক সিংহাসনে আরোহণ করে গেলেন, কিন্তু 4 বছর পরে তার ওই টপরটা পড়ছে, মুকুটটা পড়ছে, অভিষেক ক্রিয়া সম্পন্ন হচ্ছে। রাজার যতক্ষণ না মুকুট থাকছে, শাসকের যতক্ষণ না ওই টপর থাকছে, যেমন বিয়ে বাড়ির টপর পরা হয়, সেরকম তাদের যে মুকুট, যদি আমি বলি আমাদের প্রচলিত ভাষায়, তো সেটা কিন্তু 4 বছর পরে হচ্ছে। কেন এই সমস্যাটা হচ্ছে? না, 4 বছর ধরে তাদের যে ভাতৃবিরোধ, একটা উত্তরাধিকার দ্বন্দ্ব, কে শাসক হবে, এই নিয়ে 4 বছর কেটে গেছিল। অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলে অভিহিত করেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা নোট ডাউন করবে। অশোককে কিন্তু মানব জাতির প্রথম ধর্মগুরু বলছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, যাকে আমরা এই ভিনসেন্ট স্মিথকে কিন্তু প্রাচীন ভারতে পেয়ে থাকি, যে অনেক তথ্য বলেছেন, মিশরকে হিমালয়ের দান, এইসব অনেক কথা বলেছেন ভিনসেন্ট স্মিথ। সম্রাট অশোকের অশোকা নামের উল্লেখ পাওয়া যায় মাস্কি ও গুজার লেখ থেকে। তাহলে অশোকা, এই অশোকা নামটা পাচ্ছি কোথায়? মাস্কি লেখ থেকে। হ্যাঁ, এই মাস্কি লেখ থেকে কিন্তু অশোকের অশোকা নামটা আসছে। ঠিক আছে, আমরা বহু তথ্যের মাঝে আজকে আমরা একটা গল্পের আকারে ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করলাম। তোমরা বহু তথ্য এখান থেকে নোট ডাউন করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। 2 মিনিট